বাংলাদেশ এখন কেমন চলছে বা বাংলাদেশ এখন কেমন আছে। দেখেন 5ই আগস্টের আগের বাস্তবতা বা পরের যে বাস্তবতা আমরা যদি এখন চিন্তা করি, এখানে আজকে আমাদের সাথে সহ আলোচক হান্নান আছেন। তো আমরা সবাই 5ই আগস্টের আগের যেই সময়টা, সেই সময়ে সবাই কিন্তু একটা কমন, আমরা যদি বলি সবার একটা কমন গোল ছিল, কমন শত্রু ছিল। সেটা হচ্ছে ফ্যাসিবাদী শাসন অবস্থাকে বিলোপ করা এবং সেই কমন শত্রুকে পরাজিত বা হটানোর জন্য সবাই একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল, সবার একটা প্রয়াস ছিল। 5ই আগস্টের পরে এই যে এখন যে অস্থিরতা, 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো এবং তারপরে নতুন রাজনৈতিক দল এলো এবং যেই এর আগের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো ছিল তাদের নেতৃত্বের মধ্যে থাকা এবং অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে তারা নানা রকম মাত্রায় সামনে আসার চেষ্টা। তো সেই জায়গায় এখন যে অস্থিরতা এবং যে বিভাজনটা তৈরি হচ্ছে, আমার মনে হয় যে বিভাজনটা এটা আসলে কাম্যই ছিল, বিভাজনটা হবেই। বিভাজনটা কাম্য এজন্য আমি বলবো যে সম্মিলিতভাবে তো সবাই তো আর কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না। সো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কিন্তু ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করে। তো এখন যেমন এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই বিএনপির যেই বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এরপরে জামাত ইসলাম আছে, এরপরে নতুন রাজনৈতিক দল হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এবং এর বাইরে গণ অধিকার পরিষদ, বাসদ, জাসদ, আরও যারা যে নানা রকম রাজনৈতিক দল আরও বেশ কয়েকটি আছে। এখন সবার কিন্তু একটি নতুন, সবারই কিন্তু একটা লক্ষ্য আছে। সেই লক্ষ্যটা কি? নিজেকে রাষ্ট্র ক্ষমতা তারা সবাই দেখতে চায়, সব পার্টি তারাই দেখতে চায়। এখন সেটা করতে গিয়ে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হবে। তাই আমি বললাম যে বিভাজনটা কাম্য ছিল আসলে। কিন্তু গণ অভ্যুত্থান যেভাবে হয়েছে, ছাত্র জনতার যে জুলাই ছাত্র অভ্যুত্থান যেভাবে হয়েছে, সেই গণ অভ্যুত্থানের শক্তিদের দিকে আমরা যদি তাকাই এবং পাশাপাশি বিগত পতিত যেই আওয়ামী লীগ সরকার ছিল সেই সরকারের যারা সহায়ক রাজনৈতিক দল যারা ছিল, কিংবা সেই সময়ে যাদের অবস্থান কেমন, অন্য অপরাপর রাজনৈতিক দল বা ব্যক্তি গোষ্ঠী পক্ষ তাদের অবস্থান কেমন ছিল, সেটা দিয়ে কিন্তু আগামী রাজনীতিটা কিন্তু এখন নির্ণয় করা হবে। অর্থাৎ 5ই আগস্টের, আমি বলতে চাচ্ছি যেটা, যে 5ই আগস্টের আগের বাংলাদেশ আর 5ই আগস্টের পরের বাংলাদেশ এক আর রইল না। এই যে রইল না, সেখান থেকে মূলত বিভাজন রেখাটা শুরু হইল। এখন স্বাভাবিকভাবেই নতুন রাজনৈতিক দলের যারা আছেন তারা তাদের মতো করে তারা মাঠ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, দল গোছানোর চেষ্টা করবেন। পাশাপাশি এর আগে যারা পুরনো রাজনৈতিক দল আছে, যেমন বিএনপি বা জামাত ইসলাম আছে, তারাও তো তাদের মতো করে ক্ষমতার একটি নিজেদেরকে ক্ষমতায় তারা দেখতে চাইবে। তো এখন সেখানে আপনি যেটা বললেন যে বিভাজন, আমাদের আজকের যেই শিরোনাম, বিভাজনটা কি আমরা এখনই লক্ষ্য করছি, না এটা আসলেই ঠিক বিভাজনের মেয়াদ কতদিন আসলে, যদি আমি আপনাকে যদি প্রশ্ন করি। দেখেন 5ই আগস্টের পরে কিন্তু যেভাবে রাজনৈতিক দলগুলো যাত্রা শুরু করেছিল, নতুন রাজনৈতিক দল আসার আগ পর্যন্ত আমরা যদি একটু চিন্তা করতে পারি, বাংলাদেশের এই বাংলাদেশ তো আর শুধু 2024 থেকে শুরু হয় নাই। এই বাংলাদেশের পেছনে আরও গণতান্ত্রিক লড়াই সংগ্রাম রয়েছে। আমরা যদি সেই আপনি 1905 সাল থেকে যদি আমরা দেখতে চাই, সেটাও আমরা দেখতে পারবো। 1905 সালে এই ভূখণ্ড বঙ্গভঙ্গ হয়েছে, 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছে, 47-এর দেশভাগ আছে, 69-52-এর ভাষা আন্দোলন আছে, 69-এর গণ অভ্যুত্থান আছে, 70-এ একটা নির্বাচন হয়েছে, 71-এ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, আবার 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, আবার 96-তে গণতান্ত্রিক লড়াই হয়েছে, আবার আমরা 111 দেখেছি। তো এই যে একটা বিশাল একটা ধারাক্রম, তার মধ্য দিয়ে কিন্তু এখনকার বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি। আমি যে জন্য বলছি, এবার পলিটিক্যাল পার্টিগুলো যারা বিদ্যমান রাজনৈতিক দল, পুরানো রাজনৈতিক দল, তাদের কিন্তু তাদের সবার একটা ধারণা ছিল যে স্বৈরাচার হাসিনা চলে গিয়েছে, এখন একটা দ্রুততম সময়ের মধ্যে দেশে একটি গণতান্ত্রিক ধারায় দেশটি এগিয়ে যাবে। এবং সুশীল সমাজের কথা বলি যদি, বা আমরা বলি যে একটি ফ্যাসিস্ট সরকার তিনি চলে গেছেন, তারপরে যেই আমাদের যখন কাম্য ছিল কি, এই বিগত হাসিনা রেজিমে 3টি মেয়াদে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। 2024 সালে তো ডামি ভোটের নির্বাচন হয়েছে, আমি ডামি নির্বাচন হয়েছে, 18 সালে নৈশ ভোটের নির্বাচন হয়েছে, 14 সালে একতরফা নির্বাচন হয়েছে, 154 জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। তো সেই জায়গায় আমরা যেমন যেই বয়স রেঞ্জে আমি আসি বা হান্নান মাসুদ আমরা যারা আসি, আমাদের সবার কিন্তু বাংলাদেশে আমাদের যেই বয়স রেঞ্জ, এই রেঞ্জের ভোটারের সংখ্যা দেশে, নাগরিকদের সংখ্যা এখন 4 কোটি প্রায়। এই যে 4 কোটি নতুন নাগরিক দেশে, তারা কিন্তু কেউ ভোট দিতে পারে নাই, তারা কিন্তু ভোটাধিকার বঞ্চিত।